আজকে আমাদের আলোচনার বিষয় হলো ঠাকুরের নরেন, নরেনের ঠাকুর। আমরা আগে দেখেছি ঠাকুর এবং নরেনের মধ্যে এক অভূতপূর্ব প্রেমের সম্পর্ক স্থাপন হয়েছে। আমরা দেখেছি যে স্বামীজি সেই সময়ে ব্রাহ্ম সমাজে নিয়মিত যাতায়াত করতেন, বিশেষ করে কেশবচন্দ্র সেনের কাছে। এবং সে সময়ে আমরা দেখি যে ব্রাহ্ম সমাজ দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। স্বামীজি রোববার করে নিয়মিত সাধারণ ব্রাহ্ম সমাজে যেতেন এবং সেখানে গিয়ে তিনি ধ্যান উপাসনাও করতেন। এবং সে সময়ে অনেক দিন যাবৎ তিনি দক্ষিণেশ্বরে আসতেন না। কথা প্রসঙ্গে বলা ভালো, তিনি আসতে পারছেন না। তো আমরা তো দেখেছি যে স্বামীজি যখন অনেক দিন গ্যাপ দিয়ে বা পরপর আসতেন না, তখন ঠাকুরের কেমন অবস্থা হয়ে যেত, একেবারে পাগলের মতো হয়ে যেতেন তিনি। নরেনের প্রতি তার এই ব্যাকুলতা দেখবার মতো ছিল। তো এবারেও তাহার ব্যাকুলতা বেড়ে গেল, কারণ অনেক দিন যাবৎ নরেনের সাথে তার সাক্ষাৎ হয়নি। কিন্তু এবারের ব্যাকুলতা যেন আর কোনো বাধা মানল না। ঠাকুর আর অপেক্ষা করতে পারলেন না। এতদিন তো আমরা দেখেছি যে নরেন দক্ষিণেশ্বরে আসছেন না ঠিকই, কিন্তু ঠাকুর দক্ষিণেশ্বরে থেকেই অপেক্ষা করেছেন। হয়তো তিনি মাঝরাতে উঠে কাঁদছেন, যেই আসছে দক্ষিণেশ্বরে তাকেই নরেনের কথা বলছেন। এক উন্মত্ত অবস্থা ঠাকুরের। কিন্তু যাই হয়ে যাক, তিনি দক্ষিণেশ্বরে থেকেই অপেক্ষা করেছেন। কিন্তু এইবার তিনি আর অপেক্ষা করতে পারলেন না। নরেন আসুক বা না আসুক, তিনি নিজে যাবেন নরেনের বাড়িতে। অতদিন আর অপেক্ষা করতে পারবো না। কিন্তু এটি ভাবার সাথে সাথে আবার পরক্ষণে চিন্তা করছেন, যদি কলকাতায় যাই নরেনের বাড়িতে, সেখানে গিয়ে নরেনকে দেখি সে বাড়িতে নেই, কিন্তু তখন কি হবে? তখনকার দিনে কলকাতায় যাওয়া মানে অন্যরকমভাবে একটু প্রস্তুতি নিতে হতো। তো এত প্রস্তুতি নিয়ে যদি তার দেখা না পেলাম, তাহলে তো গিয়ে আর কি হবে সেখানে? তো এইভাবে ঠাকুর ভাবলেন যে সে বাড়িতে থাকুক বা না থাকুক, ওই সাধারণ ব্রাহ্ম সমাজে উপাসনা গৃহ, সেখানে সন্ধ্যাবেলায় সে ঠিক আসবে এবং সেখানেই দেখা হবে। তো উপাসনার সময় ঠিক সে আসবে, যদিও মনে একটু সংশয় ছিল সেখানে গেলে ওখানকার লোকেরা কিভাবে নেবে। হঠাৎ করে ঠাকুর যাবেন, তো সেখানকার লোকেরা অসন্তুষ্ট হতে পারে। তো ঠাকুর ভাবলেন সেই সাধারণ ব্রাহ্ম সমাজের যে নেতারা, তারাও তো দক্ষিণেশ্বরে আসতেন, তারা তো ঠাকুরকে চেনে, তো তারা আর কী বা মনে করতে পারে। এই ভেবে ঠাকুর ঠিক করলেন তিনি ওই সাধারণ ব্রাহ্ম সমাজেই যাবেন। এই প্রসঙ্গে বলা ভালো যে সেই সময় ব্রাহ্ম সমাজের একাংশ ঠাকুর বিরোধী হয়ে উঠেছিলেন, কারণ তারা ভাবতেন যে ঠাকুর ব্রাহ্ম সমাজের অনেকেরই মাথা খাচ্ছেন। ব্রাহ্ম সমাজ নিরাকারের উপাসনা করতেন, আর ঠাকুর যে সাকারের উপাসনা করতেন। ব্রাহ্ম সমাজের কিছু মানুষ ঠাকুরের সংস্পর্শে এসে নিরাকার থেকে সাকারে বিশ্বাসী হয়েছে এবং তারা মনে করতেন যে ঠাকুর এটি ইচ্ছা করে করছে। কেশবচন্দ্র সেনের মেয়ের বিয়ে, এটির পেছনেও ঠাকুরের হাত আছে বলে অনেকেই মনে করতেন। কিন্তু ঠাকুর ব্যাকুল হয়ে আছেন তার নরেনের জন্য। সেখানে এসব কি ঠাকুরের মাথায় থাকে? তো ঠিক হলো ঠাকুর ওখানেই যাবেন। তো রীতিমতো একদিন সন্ধ্যায় ব্রাহ্ম ভক্তরা জমায়েত হয়েছেন ওই মন্দিরে। নানান রকমের আচার অনুষ্ঠান পালিত হচ্ছে, তারপর উপাসনা, ধ্যান। যিনি আচার্য তিনি বেদিতে বসে সমগ্র ভক্তদের উদ্দেশ্যে উপদেশ দিতে আরম্ভ করলেন। সেই সময় ঠাকুর অর্ধবাহ্য অবস্থায় সেখানে উপস্থিত হলেন এবং আচার্য মানে যেখানে বেদিটি ছিল সেদিকে ঠাকুর অগ্রসর হলেন। তারপর ঠাকুর আসাতে সেখানে উপস্থিত সাধারণ ভক্তরা ঠাকুরকে উঁকিঝুঁকি মেরে দেখতে লাগলেন। ওখানকার অনেকেই তো ঠাকুরকে চেনেন, যারা চেনেন না তারা তো নাম শুনেছেন অন্তত। তাই ঠাকুরকে সামনে আসাতে সবাই উঁকিঝুঁকি মেরে ঠাকুরকে দেখতে লাগলেন। এবং সেখানে আচার্য যিনি ছিলেন তিনিও থামলেন এবং সাধারণ ভক্তরা
কেউ দাঁড়িয়ে পড়ে, কেউ বেঞ্চির উপরে উঠে ঠাকুরকে দেখতে লাগলেন। ওই সাধারণ ভক্তের মধ্যে ছিলেন ঠাকুরের প্রিয় নরেন। তো নরেন এতক্ষণ সব দেখছিলেন এবং তিনি এটিও বুঝলেন যে ঠাকুর ওই সাধারণ ব্রাহ্ম সমাজে তাঁর জন্য এসেছেন। তো তিনি এটি বুঝতে পেরে তাড়াতাড়ি করে এসে ঠাকুরের পাশে দাঁড়ালেন। কিন্তু সাধারণ ব্রাহ্ম সমাজের যারা বিশিষ্ট মানুষ, অর্থাৎ যারা পরিচালনা করছিলেন, তাদের মধ্যে কিন্তু কেউই এগিয়ে আসলেন না ঠাকুরের দিকে, অর্থাৎ ঠাকুরকে কেউই আমন্ত্রণ পর্যন্ত করলেন না। আমন্ত্রণ তো দূরের কথা, একটি সাধারণ মানুষ বাড়িতে আসলে যে সৌজন্যবোধ, সেটিও কেউ দেখালো না ঠাকুরের কাছে এসে। কিন্তু ঠাকুরের তো এসবে কোনো মাথা ব্যথা নেই, তার তো কোনো অভিযোগও নেই কারোর উপরে। তিনি শুধু মানুষকে ভালোবাসতেই জানেন। তিনি যে সেখানে নরেনের জন্যই এসেছেন, এসব ঠাকুরের কোনো গায়েই লাগলো না। এই ব্যাপারটা যার গায়ে লাগলো তিনি হলেন ঠাকুরের প্রিয় নরেন। ঠাকুরের প্রতি এই লাঞ্ছনা একেবারে নরেনের বুকে এসে বিঁধল। তো ঠাকুর ওই দিকে বেদিটির সামনে এসে পূর্ণ সমাধিতে চলে গেলেন। ঠাকুরকে এইভাবে এমন অবস্থায় দেখার জন্য ব্রাহ্ম ভক্তরা একেবারে হুলস্থুল কাণ্ড লাগিয়ে দিলেন। তো ব্রাহ্ম সমাজের ওই নেতারা দেখলেন সেখানে উপস্থিত এত লোক, কিন্তু তারা সবাই ঠাকুরের কাছে ভিড় করেছে। এই ভিড়টাকে তাদেরকে ভাঙতে হবে, তাই তারা ওই ঘরের সব আলো সেই সময় নিভিয়ে দিলেন। তাতে বিশৃঙ্খলা ফলে আরও বেড়ে গেল এবং ওই অন্ধকারের মধ্যে থেকে মন্দিরের বাইরে কে কোথা থেকে যে বেরোবে তা ঠিক করতে পারলেন না। সবাই এদিকে ওদিকে ছোটাছুটি করতে লাগলো, কিন্তু নরেন ঠাকুরকে আগলে রেখেছেন। কিছুক্ষণ পরে ঠাকুরের যখন সমাধি ভঙ্গ হলো, নরেন ঠাকুরকে নিয়ে মন্দিরের পিছনের দরজা দিয়ে বাইরে বেরোলেন এবং তিনি একটি গাড়িতে ঠাকুরকে তুললেন এবং তিনি নিজেও গাড়িতে চাপলেন ঠাকুরকে দক্ষিণেশ্বরে তিনি নিজে পৌঁছে দেবেন বলে। এবং এই বিষয় নিয়ে স্বামীজি পরে লিখেছেন, আমার জন্য সেদিন ঠাকুরকে ওই রকম লাঞ্ছিত হতে দেখে মনে কতটুকু কষ্ট, দুঃখ উপস্থিত হয়েছিল তা বলা অসম্ভব। অর্থাৎ ওই সময় তিনি ঠাকুরকে কতটা ভালোবেসেছিলেন, এমন ভালোবেসেছিলেন যে ওই ভালোবাসার জোরে সেদিন তিনি ঠাকুরকে শাসনও পর্যন্ত করেছিলেন। আসলে স্বামীজির খারাপ লেগেছিল যে কেউ আমাকে এতটা ভালোবাসতে পারে। আমাকে ভালোবাসতে গিয়ে যে তিনি নিজে অবহেলা, লাঞ্ছনা সহ্য উপেক্ষা করেও এবং এই ভালোবাসার জোরে স্বামীজি ঠাকুরকে তিরস্কারও করেছিলেন। আমার প্রতি এত ভালোবাসা যে আপনি আপনার নিজের প্রতি যত্ন রাখবেন না, নিজের প্রতি কোনো লক্ষ্য থাকবে না আপনার। স্বামীজি আরও বলেছিলেন যে পুরাণে আছে ভরত রাজা সবসময় হরিণ হরিণ করতে করতে পরের জন্মে হরিণ হয়ে জন্মেছিলেন, এবং যদি এটা সত্যি হয় তাহলে আপনি সবসময় আমার কথা ভাবতে ভাবতে এর পরিণাম কি হবে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এটি শুনে ঠাকুর বলেছিলেন, হ্যাঁ তাই তো, তাহলে আমার কি হবে? কিন্তু আমি তোকে না দেখলে তো থাকতেই পারি না। এই বলে ঠাকুর ছুটে গেলেন মায়ের কাছে। যদি ঠাকুরের মনে কোনো সংশয় আসতো, তিনি তো মায়ের কাছেই যেতেন। তো সেখানে গিয়ে মাকে নরেনের কথাই বলেন। নরেন বলছে যে ভরত রাজার মতোই আমার অবস্থা হবে। তখন মা বলেছিলেন যে তুই ওকে সাক্ষাৎ নারায়ণের মতো দেখিস বলে এত ভালোবাসিস। যদি ওর মধ্যে নারায়ণকেই না দেখতে পাস তাহলে আর নরেনকেও ভালোবাসবি না। অর্থাৎ মা বলে দিচ্ছেন, তুই যে নরেনকে ভালোবাসছিস মানে নারায়ণকেই ভালোবাসছিস, আলাদা করে নরেনের প্রতি তোর ভালোবাসা নেই। এটি হলো তোর নারায়ণের প্রতি ভালোবাসা, অর্থাৎ এটিও ঈশ্বরের সেবা। এটি মায়ের কাছ থেকে শুনে ঠাকুর একেবারেই আত্মহারা হয়ে ওঠেন। এটি শুনে তিনি ছুটতে ছুটতে নরেনের কাছে আসেন এবং বলেন, যা শালা, আমি তোর কথা শুনবো না, মা আমায় সব বলে দিয়েছেন। অর্থাৎ এতক্ষণ যে স্বামীজি ঠাকুরকে বোঝাচ্ছিলেন
এবং স্বামীজির কথাতে ঠাকুর সায় দিচ্ছিলেন এবং মায়ের কাছ থেকে সত্যিটা জানার পরে তিনি স্বামীজির বলা সব কথাতেই এক নিমিষে জল ঢেলে দিলেন এবং বললেন, যা, আমি তোর কোনো কথাই শুনবো না, আমি তোকে এভাবেই ভালোবেসে যাব, তুই যে আমার নারায়ণ। কি অপূর্ব প্রেম! এই দুই দিব্য পুরুষ এভাবে এসেছিলেন জগতের কল্যাণ করতে। আজ এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন।